মানে 2036 সাল পর্যন্ত কে বাঁচবে এটা কি কেউ বলতে পারবে? আমি জানি না ঠিক। 2036 সাল পর্যন্ত বাঁচবে এটা কোনো নিশ্চয়তা কি কারো আছে? 2036 বলছি, উনি কি 2036 সেকেন্ড বললেন না মিনিট বললেন? আমি ঠিক বুঝলাম না ঠিক। মানে তৃণমূলের সরকার 2036 পর্যন্ত থাকবে, অর্থাৎ 34 বছরটা ক্রস করতে হবে নাকি? 34 বছর রেকর্ডটা ভাঙতে হবে নাকি? তাহলে মাননীয়কে তো 1000 বছরের 1000 দিনের রেকর্ডও ভাঙতে হবে। ওই ধর্না মঞ্চে 1000 দিন, উনি 26 দিন অনশনটা কী করেছিলেন না? এটা তো ধর্না আছে 1000 দিন, তার মাননীয়কে তো 1000 দিনের বেশি তাহলে ধর্না ফর্না দিতে হবে, সবে তো প্রতিযোগিতা। তো 2016 পর্যন্ত প্রথমত মাননীয়া ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, উনি 2016 কি বলছেন, 2036 বলছেন, উনি 2136 সাল পর্যন্ত বাঁচুক আর কি, আরও 100 সামথিং বছর বাঁচুক, অসুবিধা নেই কিছু, আমরা খুশি হবো তাতে। কিন্তু বাস্তব কি একথা কি বলতে পারে? তারপরে অভিষেক হবেন মানে সব মানে কিছু না, বাকিরা কেউ কিছু না নিশ্চিত? নাকি উনি অসুরী সঙ্গে দেখছেন তাই ভুলভাল বকছেন? মানে 2036 পর্যন্ত যদি মমতা একলা থাকে, মানে জ্যোতি বসু হয়ে গেল, তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য হতে হবে কাকে? ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মানে উনি কি বলতে চাইছেন যে দিদির কাছে, মোদির কাছে দিদি যাচ্ছে? কেন যাচ্ছে? গেরুয়ার প্রতি তো ওনার খুব আতঙ্ক নাকি? উনি বলে গেছেন যে আমাদের যে টাকা পয়সা দিচ্ছে না তার প্রধান কারণ ওই গেরুয়া নাকি রং করে দিচ্ছে, আমরা করতে দিইনি, নিঃসাতা করেছি তাই। মানে ইউসির গল্পটা বাদ, ইউটিলাইজিং সার্টিফিকেট খরচা করে দিতে হয়, সেই খরচা করে ইউটিলাইজিং সার্টিফিকেট দিলে তবে পরবর্তী টাকা রিলিজ হয়। এটা অফিসিয়াল ডেকোরাম, এটি সিস্টেম। কেউ যদি টাকা পেয়ে খরচার হিসাব দিতে না পারে তাকে ফার্দার টাকা স্যাংশন করা হয় না, সবাই জানে, শুধু ওনারা জানেন না। বলছেন কি মাননীয়া যে আমাদের রাজ্য থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে, আমাদের দিচ্ছে না। আরে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে বিধি অনুযায়ী, আমাদের যে সংবিধান অনুযায়ী যার যেটা প্রাপ্য ভাগ করে দিয়েছে কেন্দ্র সরকার, মানে সব রাজ্য মিলিয়ে কেন্দ্র সরকার, পশ্চিমবঙ্গ নিয়ে নয়। কেন্দ্র সরকারের প্রাপ্য ওটা কেন্দ্র সরকারেরই প্রাপ্য। যেমন আপনার বাড়ির মালিকানা যদি আপনার হয়, ওটা মমতা ব্যানার্জির মালিকানা হলো না, আপনি পশ্চিমবঙ্গে বাস করেন একজন সাধারণ ব্যক্তি। তেমন পশ্চিমবঙ্গের যে ট্যাক্সগুলো কেন্দ্র সরকারের প্রাপ্য, ভারত সরকারের চালাচ্ছে, ভারত সরকার যে কাজগুলো করছে যার জন্য আমরা সুবিধা পাই, ভারত সরকারের প্রাপ্য, ওটা কেউ চুরি করে নিয়ে পালাচ্ছে না। এবার ভারত সরকার দেখবে রাজ্যকে যেগুলো দেওয়ার কথা, রাজ্য সেটা প্রপারলি ইউটিলাইজ করছে কিনা। ধরুন আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, আপনার কিছু টাকা দেওয়া হলো, সেই টাকার প্রপার ইউটিলাইজ না করে, ইউটিলাইজিং সার্টিফিকেট না দিয়ে আবার টাকা চাইলেন, আপনার খুব কাছের লোক আছে, সে টাকা আবার ছেড়ে দিল, আবার আপনি ইউটিলাইজ সার্টিফিকেট দিলেন না, এটা কি ভালো লোকের লক্ষণ না যোগ্য আধিকারিকের লক্ষণ? যদি কেন্দ্র সরকার ইউটিলাইজিং সার্টিফিকেট না নিয়ে টাকা দেয়, ওটা বেআইনি কাজ, ওটা অপরাধ। কেন্দ্র সরকার কোনো কারণে ওই কাজটা করছে না, তাই সংকট মনে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্র সরকার যে কারণে বলছে যে 36 পর্যন্ত থাকবে, একটা দেউলিয়া হয়ে যাওয়া রাজ্য যার আর্থিক অবস্থা ভয়ঙ্কর খারাপ, চালাতে পারছে না, হাঁটতে পারছে না, মানে ধরুন গাড়ি চলবে, গাড়ির পেট্রোল নেই, গাড়ি শুকিয়ে যাচ্ছে পেট্রোলহীন অবস্থায়, গাড়িকে গ্যারেজ করে রাখতে হচ্ছে, আর গাড়ির মালিক বলছে কি আমি এই গাড়িটাকে আরও 50 বছর চালাবো, গাড়ি থাকবে? কিন্তু কুণালবাবু সেই দাবি করছেন যে যতই অর্থনীতি দিয়ে একেবারে ধসে যাক, গলে যাক, 36 বছর পর্যন্ত মাননীয় বাঁচবেন। ঈশ্বরের সাথে ওনার হটলাইনে কথাবার্তা নিশ্চয়ই হন, কতদিন কে মানুষ বাঁচবেন উনি জানেন। শুধু বয়সে জীবনে বাঁচা নয়, তিনি সরকারেতেও বাঁচবেন। এবং তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য যেমন 10 বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন, আরও বেশি বছর ধরে অভিষেক থাকবেন। এগুলো কল্পনা করা খুব ভালো, আর কল্পনার সাথে বাস্তবের মিল না থাকলে কল্পনা মুখ থুবড়ে পড়ে, হাসাহাসি ঠাট্টা হয়। মূলত পক্ষে এটা নিয়ে হাসাহাসি হবে, ঠাট্টা হবে। মাননীয়া কোথায় গেছেন? মোদিজির কাছে গেছেন। মোদিজি কি করবে জানেন? এটা নাও হতে পারে, এটা আমার অনুমান। ওনাকে একটা গেরুয়া শাড়ি দেবেন, সেই গেরুয়া শাড়িটা উনি পরেও আসতে পারেন। আবার এখানে ভোট্টোটার ব্যাপারে যে গেরুয়া পরলে মুসিবত চলে যাবে, কারণ মাথায় কাপড়, ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাফেজ, হিজাব, এগুলো তো আবার ব্যাপার আছে না। গেরুয়া পরবে না কিন্তু হিজাব পরবে, সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই গেরুয়া শাড়িটা তো উনি নাও পরে আসতে পারেন,
কিন্তু রেখে দেবেন বাক্সতে। মোদিজির দেওয়া না, মোদিজি এই দিদিজিকে বাঁচিয়ে রেখেছেন। উনি যদি হাতটা তুলে নেন, আর কারা কারা কোন কোন জায়গা থেকে সব ঢুকবে যথাস্থানে, আমার তিহারে আর কি, এটা নিশ্চিত হয়ে যাবে। মোদিজি কতদিন এদেরকে বাঁচিয়ে রাখবেন সেটা মোদিজিই জানেন। ধন্যবাদ। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিয়ে দিল্লি সফরে যাচ্ছেন, তার উদ্দেশ্য কি? মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদিও নিজে বলছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র বঞ্চনা করছে, সেই টাকার চাইতে আমরা যাচ্ছি, কিন্তু আসলে কি এটাই সত্যিকারের রাজনৈতিক উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্যও রয়েছে? মানে যে বিষয়টা নিয়ে আপনার কাছে আমি প্রশ্ন করব সেটা হলো যে এই এই যদি টাকার হিসাবের প্রশ্নই ওঠে বা টাকা দেওয়া হচ্ছে না এই প্রশ্নই ওঠে, তাহলে কোনো সরকারি আধিকারিক বা টাকার হিসাব যিনি দিতে পারেন সেরকম কোনো মানুষ তার সঙ্গে থাকা উচিত। তা নয়, শুধুমাত্রই অভিষেক যাচ্ছেন, এই বিষয়টা কি একটু মানে অবাক করার বিষয় নয়? কি মনে হয়? ওই তো সিপিএম কংগ্রেস তো বলে অ্যাডজাস্ট করতে যাচ্ছেন, বলে তো কখন যে কার সাথে অ্যাডজাস্টমেন্ট করে, কখনো আই ডট এন ডট ডি ডট আই ডট এ ডট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, আবার পরক্ষণে মোদিজির কাছে। যে মোদিজির কাছে গিয়ে কী হবে বলুন তো? মোদিজি কেন দেবে টাকা? দেবে তো ইউসি। উনি কি ইউসিটা নিয়ে যাচ্ছেন? উনি কি ইউটিলাইজিং সার্টিফিকেটটা নিয়ে গিয়ে বলছেন দাদা একটু ক্ষমা ঘেন্না করে দিন, একটু একটু হিসেবে না হলে ভুল টুল আছে। আপনার কত প্রিয় না আমি, আমাকে অগ্নিকন্যা বলতেন, অটল বিহারী বাজপেয়ী আমাকে মোহন ভাগবতজি কত শ্রেয় করেন, আপনিও একটু শ্রেয়ের আশীর্বাদ দিন। আরে ভুল করে ইয়ার্কি করে বলেছি আপনার কোমরে নাকি দড়ি পরিয়ে দেবো, আরে ইয়ার্কি করে বলেছি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছি হোদল কুতকুত, আরে একটু ইয়ার্কি করেছি নাড্ডাজি নাড্ডা গাড্ডা, আমরা একটু ইয়ার্কি করে বলেছি অমিত শাহ যখন এসেছিল যে মোটা ভাই ভোট নাই, এ তো ইয়ার্কি। আমি আপনাদের না লোকসভাতে একটু দেখে দিচ্ছি, আপনাকে চিন্তা করতে হবে না। আসন টাসন আপনাদের বুথ লেভেলে যদি সংগঠন নাই বা থাকে, আমি তো আছি, আপনি ঘাবড়াচ্ছেন কেন? আসন টাসন একটু দেখে দেবো। এখন আপনি ইউসিটা নাই বা হলো, ছাড়ুন তো, কত কি কোথায় হয়ে যায়, দিন রাত কত হচ্ছে হেনা তেনা, আমার তা বলে কি তুমি আমায় প্রেম দেবে না? ও ছেড়ে দিন, টাকাটা ছেড়ে দিন, ঝামেলা দরকার নেই। এই অভিষেকের এই অভিষেক একটু প্রণাম করে, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর, ভালো করে প্রণাম কর। আরে কিছুদিন থাকতে দিন। আমি মানে তো সবই তো বোঝেন, আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত মিত্র। ইন্ডিয়াকে কবে ভাঙতে হয় বলুন, আমি দায়িত্ব নিয়ে আই ফুলস্টপ এন ফুলস্টপকে ভেঙে দেবো। আরে আমি দায়িত্ব সহকারে ভেঙে দেবো। আচ্ছা বলুন তো, আমি কত কায়দা করেছি বলুন, যেখানে যেখানে আমি গেছি আপনাদেরকে জয়লাভ করে দিয়েছি না? আপনি উত্তরপ্রদেশটা ভাবুন, কী হারে ওই মুলায়মের পোলার 12টা বাজালাম, দেখেছেন না? আপনি গোয়াটা ভাবুন, আপনাদের কত লাভ হয়ে গেছে, কত ভোট কেটে দিয়েছি, বিজেপি আরও বেশি ভোট পেয়ে গেছে। ত্রিপুরাটা ভাবুন, আসামটা ভাবুন। আচ্ছা দেখেছেন তো আমাদের এই আই ফুল স্টপ এন ফুল স্টপ এই যে জোট হলো, তারপরে দেখেছেন মধ্যপ্রদেশে কি বিপুলভাবে জিতলেন, ভাবুন ভাবুন। আরে ভাবুন রাজস্থানটা কি বিপুলভাবে জিতলেন, ভাবুন ছত্তিশগড়টা কি বিপুলভাবে জিতলেন, ভাবুন। সব তো আমি তো পিছনে ছিলাম, আমি বুঝতে দিই না, জানেন তো, আমি অভিনয়টা ভালো পারি। আমাদের দেখেছেন না কত অভিনেতা অভিনেত্রীকে আমি নিজে খেয়াল করে দেখেছেন কি, তাপস পাল নাহলে চলে গেছে, তাপস পালের বউ নাহলে দুঃখ করে বলছে যে এরা ভাঁড় বলে মনে করে, চা খেয়ে ভাঁড় ফেলে দাও। আমাদের চাটা খেয়ে নিয়েছে, আমরা ভাঁড় ছিলাম, ফেলে দিয়েছে। তাই আমাদেরকে আর পাত্তা দেয় না, ফোন ধরে না আমাদেরকে, আমাদের ফোনটা পর্যন্ত ধরে না। আমরা এত ত্যায্য, এত ঘৃণিত। আমাদের 1 কোটি টাকা নিয়েছিল, ওটা ফেরত দেবে না, দেবে না। এমন মিথ্যেবাদী, এমন অভিনয়কারী আমি জীবনে দেখিনি। এটা তাপস পালের স্ত্রী এবং কন্যার বক্তব্য। কাউকে তো পাত্তা দেন না, যতটুকু দরকার ততটুকু নিগড়ে যেতে পারেন, তারপরে ছুঁড়ে ফেলে দেন। INDIA-কে আমি সেটাই করব। আপনি কেন রেগে যাচ্ছেন? দরকার যতটুকু ছিল ওটা নেব, নিয়ে ছিপবে করে ফেলে দেবো, INDIA ফেলে দেবো। সোনিয়াজি কাঁদবেন, আপনি একটু হাসবেন, ফলে চিন্তা করতে হবে না। আপনি আমাকে একটু টাকার বন্দোবস্ত করে দিন। আর আপনি যে গেরুয়া শাড়িটা দেবেন করে যাই না, আমি ধরে দিচ্ছি। গেরুয়ার প্রতি এখন দেখবেন এতগুলো সাধু টাধু এসছে, প্রত্যেকে গেরুয়া বসন দিচ্ছে। তো দিদি এত যিনি অগ্নিকন্যা অটল বিহারী বাজপেয়ীজির বা মোহন ভাগবতজি, এত প্রায় তো মোহন ভাগবতজির কাছে যায় বলে শুনেছি। কিন্তু এটা কিন্তু এই প্রচারটা কিন্তু মুসলিম এলাকায় করা যাবে না, কারখানে বলি ওখানে করা যাবে না, ঝামেলা আছে। ওরা বোকা, ওদের এমন মাথায় টুপি দিয়ে ইনশাল্লাহ বলে দিয়ে ইফতার পার্টিতে বসে যাব। আরে তোরা মন না, কালকেই তো মরে গেছে, কালকে শহীদুল মরে গেছে, গণপিটুনি খেয়ে পুরো বেধড়ক মারকে বাড়িপুরে মরে গেছে। তাকে কোনো মহিদুল মেরেছে, শহীদুলকে মহিদুল মারবে?
তারপরে তো ভোট দেবে, ওদের কারো সুরা করিনি। বলুন না ওদের কী আমি করে দিয়েছি। দেখুন জগন্নাথ মন্দির ঠিক করেছে, কিন্তু আপনি রাম মন্দির করছেন, জগন্নাথ মন্দির করছি, দেখুন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে, এটা আমি করেছি। কত শ্রদ্ধা ভক্তি বলুন তো। আরে গেরুয়া নিয়েও তো বলতে হয়, রাজনীতি করতে গেলে বলতে হয়, একটু ভয় দেখাতে হবে। আরে ঠিক আছে, ওরকম তো বলে। আমি কি কই সবুজ নিয়ে বলেছি? সবুজ তো ভারতের পতাকা আছে, সেটা পাকিস্তানের পতাকা ঢুকে গেছে, তো তারা সবুজকে কি আমি ত্যায্য বলেছি? আরে পাকিস্তানকে ত্যায্য বলা যাবে না। আমি তো এই দেখুন শাহরুখ খানকে সরিয়ে দিয়েছি, শাহরুখ খানের জায়গায় সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছি, একদিন দ্বিপাক্ষী সেলিব্রিটি প্লাস মুসলিম। কিন্তু সৌরভ যদি চলে আসে একটু অন্য বার্তা যাবে। কেমন দেখুন সালমান খানকে রেখে দিলাম, অ্যাম্বাসেডর চেঞ্জ করি, প্রধান মুখ হলো সালমান খান, ম্যানেজটা দেখুন, বোকা বানানোটা দেখুন। আমি এই মানে মুসলমান দুধের গাই, এই আর কি আছে দুধের গাই, রসালো আম, এদেরকে দেখছি। আপনি ওই দিকটা দেখুন, আপনি গেরুয়া দিকটা দেখুন। মুখে একটু বলতে হবে দাদা, রাজনীতি করতে গেলে বলতে হবে, ওদেরকে ভয় টয় না দেখালে। আমি যে ওদের সাথে যে গেরুয়াকে যত ঘেন্না করবো, যত উপেক্ষা করবো, গেরুয়াকে যত দেখে দেবো, তত আমার এই মুসলিমদের ভোটটা আসবে। যে দেখেছেন কত গেরুয়ার বিরুদ্ধে, আরে যে যাই বলুন, আরে আপনি বলবেন বোকা বোকা, সব আপনি জানেন তো। আপনি কি বলবেন? আপনি বলবেন যে গেরুয়ারা আমাদের সনাতন, 5000 বছর আগে থেকে এটা চলছে, গীতা তো 5000 বছরের গল্প। গেরুটা আজকের না, গেরুটা ত্যাগের প্রতীক। গেরুয়াটা তো ত্যাগের প্রতীক, গেরুয়া আমার ত্যাগ। ভারতীয় পতাকাতে যে গেরুয়া রংটা কিসের প্রতীক হিসেবে আছে? ত্যাগের প্রতীক হিসেবে আছে। কিন্তু আমাদের তো নীল সাদা, আমাদের থিম। আরে রাজ্যের ব্যাপারটা আলাদা, নীল সাদা। তো গেরুয়া ত্যাগে আমরা কি কেউ ত্যাগ করি? কে ত্যাগ করেছে? আমাদের বলুন, আমাদের নেতা মন্ত্রী কেউ ত্যাগ করেছে? লুটে নিয়েছে। ত্যাগের সাথে আমাদের প্রচণ্ড ঝগড়া। আমরা ত্যাগকে না ডিভোর্স দিয়ে দিয়েছি। পশ্চিমবঙ্গে ত্যাগ বলে কিছু নেই। কে ত্যাগ করেছে বলুন? আমাদের নেতা মন্ত্রীকে কাউকে কি ত্যাগ করতে দেখেছেন? বলুন বলুন, একটা নেতা মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর, এমনকি এমপি, কেউ কি ত্যাগ করা দীক্ষা নিয়েছে বলুন? মুখে বলে ত্যাগ করা তো দীক্ষা নেয়নি। যদি দীক্ষা না নেয়, কেন গেরুয়াতে দীক্ষা নেবে? কি সুন্দর লুটে পুটে খাই বলুন তো, কত সুন্দর গুছানো একদম লুট। আপনি না ইডিরা পার্টি ঝামেলা করে দিলেন। তো যদি গেরুয়া বলুন, আপনি বলবেন গেরুয়া ভারতের সনাতনের প্রতীক, ভারতের ঐতিহ্যের প্রতীক, ভারতের মর্যাদার প্রতীক, ভারতের ত্যাগের প্রতীক, ভারতের সংবিধানের গেরুয়ার কথা বলা আছে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা গেরুয়া পোশাক পরে আত্মবলিদান দিয়েছিল, সেই আপনি বিবেকানন্দের কথা বলবেন, সে গেরুয়া পছন্দরই। আপনি সাধু সন্ত মহারাজ স্বামীজি যারা 24 জানুয়ারি, 24 ডিসেম্বর কলকাতাতে গীতা পাঠে আসবে, সে হাজার হাজার লোক গেরুয়া পড়ছে, ওটা আপনারা নিয়ে নিন। আমি বরঞ্চ একটু নীল সাদাটায় থাকি, আমার তো ভোটটা অন্যদিকে আছে, বুঝতে পারছেন না কেন? তাই গেরুয়া সম্পর্কে বলতে হয় বলেছি। আরে জানি ইউসি না দিলে আপনি টাকা দেবেন না, জানি। গেরুয়াটা বলতে হয়, তাই বলেছি, রাগ করবেন না। আরে গেরুয়ার জন্যই পরে চলে যাবো, ভাগবতজির কাছে ক্ষমা চেয়ে দেবো, মোহন ভাগবতজির কাছে যাবো, ক্ষমাটাও চেয়ে দেবো যে গেরুয়াকে কেন অপমান করেছে। আরে সাধু সন্ন্যাসীদের সাথে বসে যাবো, এখন জগন্নাথ মন্দিরে বসে যাবো। জগন্নাথ মন্দিরটা ফাইনাল হল না, সব সাধু সন্ন্যাসীদের ডাকবো, গেরুয়া পরেই আসবো। আরে না, আমি আপনার তো ওই শাড়িটা পরে নেবো যেটা দিচ্ছেন আপনি, ওটা তখন পড়বে, এখন বললে মুশকিল আছে বাবা, পড়বো না। এই হলো আলোচনা। একটু টাকাটা দিয়ে দিন, আমাদের খরচাপাতি বোঝেন তো সব, এগুলো দিয়ে দিন। আর বাকিটা লোকসভা ইলেকশনটা আমি দেখে নিচ্ছি। এই ধরা পড়া করতে যাবেন না, ওই পিরামিডের চূড়াটায় আসবেন না কিন্তু প্লিজ। এই অভিষেক একটু প্রণাম কর, পিরামিডের চূড়া কিন্তু আসা যাবে না। এইটা কিন্তু বড্ড জ্বালাতন করছে। আর ওই যে লয়ারগুলো আছে, ওই জাস্টিসগুলো, শয়তান সব জাস্টিস, অনুপ্রেরণা, অনুপ্রাণিত। আরে আমার অনুপ্রেরণা ছাড়া পশ্চিমবঙ্গে সিংহ সাপেক্ষের বাচ্চা পয়দা হয় না। আর অমিতা সিং যে উল্টোপাল্টা বলে যাচ্ছে, দে ও স্বামীকে টাইট করে দিয়েছে একদম। সিবিআই ওই আমাদের সিআইডি ঠিক করে দিয়েছে স্বামীর জন্য, ও স্বামীর জন্য আমার সিবিআই আছে। আপনি যত ইডি করুন, আমারও কিন্তু সিআইডি আছে একদম। অমিতা সিংহ অনুপ্রেরণা নেবে না, অভিজিৎ গাঙ্গুলি অনুপ্রেরণা নেবে না, আর কি পেয়েছে সব। আর মান্থা, রাজশেখর মান্থা, ও চলবে না। আমারও পান্থার আছে আর কি, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, মান্থা দেখাচ্ছেন। তাই অনুপ্রেরণা চলবে। আপনি টাকাটা দিন, আমি আছি, লোকসভাটা আমি দেখে নেব। দেখুন কতগুলো সিট পান, 3-4টে আপনাদের এমনি হবে, আমি ব্যবস্থা করে দেবো আপনাদের। কি বলছেন, 25টা পাইয়ে দেবো। আরে লোকসভাটা আপনি থাকুন না, আরে দিল্লিতে থাকুন, চেষ্টা করবেন দাদা। যদি পরবর্তীকালে একটু সিট টিট হয় না, আমার এখানে একটু উপপ্রধানমন্ত্রীটা করে দিন। বয়স টয়স তো হলো, উপপ্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী নাই বললাম। রাজ্যের লোক বলছে ওরা তো পাগলা লোক, ওরা জানাই প্রধানমন্ত্রী হতে পারবো না। আমার কটা সিট আছে,
জানি তো, আমি একটু তো বলবো, লোককে উস্কে দেবো, ওরা তো বলবে, কিন্তু উপপ্রধানমন্ত্রীটা একটু দেখে দিন না। আমি কিন্তু আপনার হাত ছাড়বো না, এত ভক্তি করি। তাই কোমরে দড়ি পড়াও বলেছিলাম, ওরা ঠাট্টা করেছিল। দাদা আপনি, এই তুমি বলে তো, দাদা তুমি ঠাট্টাটাও বুঝলে না, ঠাট্টা করেছিলাম। এই হলো কথা। ধন্যবাদ। হাঁটুর ব্যথায় রিউমার্স নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে। এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।